1971 সালে দীর্ঘ 9.5 মাসের এক রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বিশ্ব মানচিত্রে একটি স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে জায়গা করে নেয় বাংলাদেশ। যুদ্ধ চলাকালে বাংলাদেশের স্বাধীনতা নিয়ে পক্ষ বিপক্ষ দুই ভাগে বিভক্ত হয় পুরো বিশ্ব। এক পক্ষ তৎকালীন পূর্ব পাকিস্তানের স্বাধীনতা চেয়েছে, আরেক পক্ষ অবস্থান নিয়েছে পশ্চিম পাকিস্তানের পক্ষে। 71 এপ্রিলে অস্থায়ী সরকার গঠিত হলে এই সরকার বাংলাদেশের স্বীকৃতি, কূটনৈতিক সমর্থন এবং মানবিক সাহায্যের জন্য বহির্বিশ্বে প্রচারণা শুরু করে। সে সময় বাংলাদেশিদের ওপর চলা নৃশংস গণহত্যার বিরোধিতা করেছে সোভিয়েত ইউনিয়ন। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী মৌখিকভাবে বাংলাদেশের পক্ষে রাজনৈতিক এবং কূটনৈতিক সমর্থন প্রদান করলেও প্রকারান্তরে নিজের দেশের স্বার্থ ঠিক রেখে কৌশলগত অবস্থান নিয়েছিলেন তিনি। তার দাবি অনুযায়ী বাঙালিদের প্রতি পাকিস্তানিদের নৃশংসতা বহির্বিশ্বের কাছে তুলে ধরার জন্য তিনি বিভিন্ন দেশে সফর করেছিলেন। পরবর্তীতে প্রমাণিত হয় সেই সফরগুলো ছিল তার পূর্ব নির্ধারিত রাষ্ট্রীয় সফর। কোনো সফরে বাংলাদেশের স্বাধীনতা নিয়ে খুব জোরালো কোনো বক্তব্য রেখেছেন তিনি, এমন কোনো ডকুমেন্ট কিংবা দলিল পাওয়া যায়নি। পাকিস্তানের পরাজয়ের পর বাংলাদেশের বিজয় যখন নিশ্চিত, তখন দ্রুত স্বীকৃতি দিয়ে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু হিসেবে নিজেকে প্রমাণ করতে চেয়েছিলেন তিনি। তবে ভারতেরও আগে ভুটান 6 ডিসেম্বর বাংলাদেশকে স্বীকৃতি দিয়ে প্রথম স্বীকৃতি প্রদানকারী দেশ হিসেবে জায়গা করে নেয়। ভুটানকে অনুসরণ করেই সেদিন বাংলাদেশকে স্বীকৃতি দেয় ভারত। ভারত কোনো স্বার্থ ছাড়া বাংলাদেশের দিকে ঝুঁকেছে এমনটা বলার অবকাশ নেই। 1 কোটিরও বেশি শরণার্থী ঢুকে পড়া, পাকিস্তানের সাথে বিরূপ কূটনৈতিক সম্পর্ক সহ বেশ কিছু ভৌগোলিক এবং রাজনৈতিক কারণে বাংলাদেশের দিকে ঝুঁকেছে ভারত। অপরদিকে পাকিস্তানকে সমর্থন দেয়া দেশের তালিকায় ছিল মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, যুক্তরাজ্য, ফ্রান্স, ইরান, শ্রীলঙ্কা এবং সৌদি আরবের মতো দেশগুলো। পাকিস্তানকে বিমান সহায়তা সহ বিভিন্ন সহযোগিতা দিয়ে পাশে থেকেছে তারা। সে সময় মার্কিন সরকার পাকিস্তানকে সব ধরনের কূটনৈতিক এবং সামরিক সহায়তা প্রদান করে। পরবর্তীতে স্বাধীনতার পর 1972 খ্রিস্টাব্দে বাংলাদেশ জাতিসংঘের সদস্য হবার আবেদন জানালে চীন তাতে ভেটো দেয়। চীনের প্রতি যুক্তরাষ্ট্রের বিশ্বস্ততা দেখানোর জন্য তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট নিক্সন মার্কিন কংগ্রেসের বাজেট বরাদ্দ লঙ্ঘন করে পাকিস্তানকে অস্ত্র সরবরাহ করেন, যা জর্ডান ও ইরান হয়ে পাকিস্তানের কাছে পৌঁছায়। এদিকে শুরু থেকেই সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশের পক্ষে অবস্থান নেয়। তারা মুক্তিবাহিনীর প্রতি সমর্থন প্রদান করে। সোভিয়েত ইউনিয়ন বুঝতে পেরেছিল স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের জন্ম তাদের প্রতিদ্বন্দ্বী মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের প্রভাবকে খর্বিত করবে। তারা ভারতকে আশ্বাস দেয় যে মার্কিন যুক্তরাষ্ট্র বা চীন যুদ্ধে জড়িয়ে পড়লে তারাও পাল্টা ব্যবস্থা নেবে। এরই প্রেক্ষিতে 1971 সালের 9 অগস্ট ভারত সোভিয়েত মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয়। সোভিয়েত ইউনিয়ন ভারত মহাসাগরে ইউএসএস এন্টারপ্রাইজকে নিবৃত্ত করার জন্য একটি নিউক্লিয়ার ডুবোজাহাজও প্রেরণ করে। যুদ্ধ শেষ হবার পর পাকিস্তানের নিকট থেকে বিজয় ছিনিয়ে আনার পর বাংলাদেশকে সোভিয়েত ইউনিয়ন 1972 সালে স্বীকৃতি প্রদান করে। যুদ্ধের সময় চুপ থাকেনি আরব বিশ্ব। ইরান রাজনৈতিক এবং কূটনৈতিকভাবে পাকিস্তানের পক্ষে দাঁড়ায়। ফলে যুদ্ধের শুরুতে ইরান পাকিস্তানের আঞ্চলিক অখণ্ডতা অটুট রাখার জন্য পাকিস্তান বিমান বাহিনীর ফাইটার জেটগুলোকে তাদের দেশের ভেতরে আশ্রয় দেয়। বাংলাদেশের বিরুদ্ধে যখন চতুর্মুখী ষড়যন্ত্র চলছে, তখন সবার চোখ ছিল জাতিসংঘের দিকে। বাংলাদেশের নির্বাচিত গণপ্রতিনিধিদের হাতে ক্ষমতা না দিয়ে সামরিক শাসক ইয়াহিয়া খান যখন বাঙালি নিধনে তৎপর, তখন জাতিসংঘ অনেকটাই নীরব দর্শকের ভূমিকা পালন করে। নাটকীয় হত্যাযোগ্য মৌলিক মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে জাতিসংঘ কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারেনি।